দেশ বিক্রেতা হিসেবে মোদির ইতিমধ্যেই যথেষ্ট সুনাম এবং নামডাক হয়েছে দেশ বিক্রেতা হিসেবে। তিনি তার আত্মসম্মানকে যেমন বিসর্জন দিলেন, সেই সঙ্গে ভারতবর্ষ আমার দেশ, সেই দেশেরও আত্মসম্মানকে একেবারে ধুলায় মিশিয়ে দিলেন। এই জন্য সবচেয়ে বড় দেশদ্রোহী তার কাজ করেছে আজকে হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদি। আপনাদের সবাইকে সান্ধ্য অভিবাদন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আপনারা জানেন যে আমেরিকায় একটা মেগা মিট করে ফিরে এলেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি। এই নরেন্দ্র দামোদর দাস মোদি এবং আমেরিকার বড় মিয়া ডোনাল্ড ট্রাম্প এবং ছোট মিয়া অ্যালন মাস্কের সাথে তিনি দেখা টেকা করে এলেন। অ্যালন মাস্কের ছেলে মেয়েদের জন্য তিনি গিফট নিয়ে গেলেন। কিন্তু ঘটনাক্রমে আমরা দেখতে পেলাম যে এখানে আসার পরে তার যে গদি মিডিয়া, সেই গদি মিডিয়ার মোদি 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 এই চেঁচামেচিটা দেখতে পেলাম না। তারপরে হঠাৎ করে তামিলনাড়ু থেকে একটি ওয়েবসাইট একটা কার্টুন প্রকাশ করলো। ডান দিকে বসে আছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী, আর বাদিকে বসে আছেন বড় মিয়া ডোনাল্ড ট্রাম্প। মোদির হাতে বেড়ি, পায়ে বেড়ি। এটা দেখার পরে সারা গদি মিডিয়া চেঁচামেচি শুরু করে দিল এবং বিজেপি থেকে ওই ওয়েবসাইটকে গালাগাল শুরু করে দিল এবং ওখানকার যিনি বিজেপির সভাপতি ওই ওয়েবসাইটের নামে মামলা করে দিলেন। মামলা করার পরে ওয়েবসাইটটাকে ব্লক করে দেওয়া হলো। ঘটনাক্রমে আমরা সারা ভারতবর্ষের মানুষ তাকিয়েছিলাম মোদির এই মেগা মিটের জন্যে। আমরা ভেবেছিলাম যে প্রথমে যেভাবে এই অবৈধ অভিবাসী বলে যে সমস্ত ভারতীয় ছেলে মেয়েদের হাতে পায়ে বেড়ি বেঁধে একেবারে মিলিটারি পণ্যবাহী বিমানে করে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে, মোদির এই মেগা মিটে অন্তত ভারতবর্ষের সেই সমস্ত ছেলেমেয়েরা একটু সম্মানের সাথে দেশে ফিরতে পারবে, সেটা পারল না। অর্থাৎ এই যে তামিলনাড়ুর ওয়েবসাইটটা যেভাবে কার্টুন তৈরি করেছে তার চিত্র আমরা দেখতে পেলাম। আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন আপনাদের পরিচিত সুমিত দা এবং আরেকজন আপনাদের পরিচিত শঙ্কর। আমি সুমিত দার কাছেই প্রথমে একটু জিজ্ঞাসা করি, এই মোদি ট্রাম্পের মেগা মিটের জন্য সারা ভারতবর্ষ তাকিয়েছিল ওই কারণে আগের দিন আপনারা করেছেন যে যেভাবে অবৈধ অভিবাসী আমেরিকায় হলো, ভারতে তো তারা অবৈধ অভিবাসী নয়, তারা ভারতের নাগরিক। ভারতে থেকে তারা গেছে আমেরিকায় কাজ করতে। কেউ হয়তো বৈধ ভিসা নিয়ে গেছে, কিন্তু ভিসা শেষ হওয়ার পরে রয়ে গেছে। তো তাদেরকে ফিরিয়ে আনার জন্য মেগা মিট আমরা আশা করেছিলাম যে সেখানে একটা সুরা হবে, কিছুই তো দেখতে পেলাম না। পরের যে এলো তাদেরও একইভাবে পণ্যবাহী বিমানে হাতে পায়ে বেড়ি করে ওই একই জায়গায় ফেলে চলে গেল। কি বলবেন? আপনি যেটাকে মেগা মিটিং বলছেন সেটা আসলে একটা মেগা স্যাটায়ার। তার কারণ হচ্ছে যে এটা এই মেগা শব্দটা ব্যবহার করেছে খুব কায়দা করে। मागा प्लस मीगा तब बन जाता है मेगा पार्टनरशिप और प्रॉस्पेरिटी। যে মাগা মেক আমেরিকা গ্রেট এগেইন, আর সেইটার সুর ধরে, যেটা ট্রাম্পের স্লোগান ছিল, সেই স্লোগানের সুর ধরেই মেক ইন্ডিয়া গ্রেট এগেইন মিগা। আর মাগা আর মিগার সন্ধিতে মেগা হয়েছে। এর থেকে হাস্যকর কিছু আর হয় না। বেশ। কিন্তু আরেকটা জিনিসও বললেন যে এই যে মোদি গেছে, ট্রাম্পের যখন শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু মোদি ডাক পায়নি। না, এই 20
20 জানুয়ারি দেশের সারা বিশ্বের নেতারা ডাক পেলেন, কিন্তু মোদি 4 বছর আগে আব কি বার ট্রাম্প সরকার বলে করো, তাই সে ডাকই পেল না। বড় বন্ধু সে ডাকই পায়নি। সেই জন্য কিন্তু দেখুন, চীনের প্রধান প্রেসিডেন্ট রাষ্ট্রপতি তিনি ডাক পেয়েছিলেন, তিনি অবশ্য যাননি। কারণ ট্রাম্প যে সমস্ত কথাবার্তা বলছেন এবং বিশ্বকে যেভাবে তার দখলদারিতে রাখতে চাইছেন, সেটাকে চীন অবশ্যই পছন্দ করেনি। সেই জন্য সে মানে ট্রাম্পের ডাকে সাড়া না দিয়ে সে তার উপরাষ্ট্রপতিকে ওখানে পাঠিয়েছেন। কিন্তু এইদিকে দেখা গেল এই যে চায়নার জিনপিংকে ডেকেছে অথচ মোদিকে ডাকেনি, এইটাকে কায়দা করে ম্যানেজ করার জন্য আগে থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তাকে পাঠানো হলো মোদি, যে ট্রাম্প নিশ্চয়ই আমার ওপরে কিছু একটা কারণে ক্ষেপে আছে, সেটা খুব সম্ভব আমাদের শুল্কটা একটু বেশি আমেরিকার দ্রব্যের জন্য, সেই কারণে হয়তো একটু ক্ষেপে আছে, তো একটু গিয়ে ট্রাম্পকে ঠান্ডা করে বুঝিয়ে মোদি নিজেই গেলেন আমেরিকায় ট্রাম্পের সাথে কথা বলতে। সেইখানে গিয়ে তিনি অনেকেই ভেবেছিলেন যে এর আগেই যে 104 জনকে ভারতীয়কে অবৈধ অভিবাসী তাদেরকে এখানে পাঠানো হয়েছে, সেই রকম আর কাউকে ওরমভাবে পাঠানো হবে না, হাতে হাতকড়া পরিয়ে পায়ে বেড়ি লাগিয়ে সামরিক প্লেনে সামরিক বিমানে, যেটা ভারতবর্ষের সীমানা লঙ্ঘন করে আসবে, সেইটা ভারতবর্ষের যে সার্বভৌমত্ব সেটাকেই নষ্ট করে দিচ্ছে। এবং সেই যেটাকে মোদি আজকে মেগা ইভেন্ট বলছে, সেই মেগা ইভেন্টে কিন্তু মোদি গিয়ে সেখানে একটা কোনো কথাই বললেন না, এই বিষয় নিয়ে কথা বললেন। এবং তিনি ফেরত আসার প্রায় সঙ্গে সঙ্গেই আরেকটা আপনি জানেন যে মেক্সিকো এবং আপনার কলম্বিয়া, এই রাষ্ট্রপ্রধানরা তাদের নিজেদের মানুষকে নিজেরাই ফেরত নিয়ে, তো মোদি সেটা কেন বললেন না যে আমাদের মানুষকে আমরা ফেরত নেব? লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে ভারতবাসী হিসেবে, আমার লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে এই কথা ভেবে। আমাদের প্রধানমন্ত্রী তিনি তার কোনো আত্মসম্মান বলে কোনো জ্ঞান নেই, ভারতবর্ষেরও তিনি তার আত্মসম্মানকে যেমন বিসর্জন দিলেন, সেই সঙ্গে ভারতবর্ষ আমার দেশ, সেই দেশেরও আত্মসম্মানকে একেবারে ধুলায় মিশিয়ে দিলেন। এই জন্য সবচেয়ে বড় দেশদ্রোহী তার কাজ করেছে আজকে হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদি। আমি শঙ্করের কাছে একটু আসি। শঙ্কর যেভাবে বলল যে একেবারে দেশদ্রোহিতার কাজ করেছেন নরেন্দ্র মোদি, আমরা দেখলাম তাকে এইভাবে পাশে বসিয়ে F-35 কিনতে হবে, আমেরিকান পণ্যের উপরে শুল্ক না কমালে আমরা তোমাদের 100% শুল্ক মানে ট্যারিফ জারি করে দেব, এই সমস্ত অদ্ভুত কথা পাশে বসিয়ে বলে গেলেন, অনর্গল বলে গেলেন ডোনাল্ড ট্রাম্প। মোদি সেটাকে নীরবে সায় দিলেন। ব্যাপারটা কি? মোদি কি দেশ বিক্রি করতে চাইছে? হ্যাঁ, উনি তো দেশ বিক্রেতা হিসেবে মোদির ইতিমধ্যেই যথেষ্ট সুনাম এবং নামডাক হয়েছে দেশ বিক্রেতা হিসেবে। আর এইসব লোকের প্রধানমন্ত্রী থাকা উচিত না। মানে কেন যে এখনো পর্যন্ত যারা বিরোধী দল আছেন তারা নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে তুলছে না, হ্যাঁ, সেটা একটা বড় বিষয়। আমি সুমিতদার কথার সূত্র ধরে টেনে বলবো যে তিনি তো নিজের মর্যাদা খুইয়েছেন, নিজের আত্মমর্যাদা বিসর্জন তো দিলেনই, সাথে সাথে তিনি গোটা দেশের যে আত্মমর্যাদা, আমাদের দেশের যে আত্মমর্যাদা, সেটা তিনি বিসর্জন দিলেন। ফলত তিনি সেই অর্থে ভয়ঙ্কর দেশদ্রোহিতার কাজ করেছেন। তিনি একজন দেশদ্রোহী হিসেবে ইতিহাসে সাব্যস্ত হবেন। দেখুন, তাকে মানে প্রায় এই যে মেগা মিটিং বলে যেটাকে বলছেন, যেটা মেগা মিট বলে যেটা বলছেন, সুমিতদা ব্যাখ্যা করলেন। বিষয়টা কীরকম হলো? প্রায় ডেকে পাঠানো হলো, পাশে বসানো হলো, এবং ঠিক সেই সময় ভারতীয়দের হাত পা বেঁধে দেশে ফেরত পাঠানো হচ্ছে। সেই সময় পাল্টা শুল্ক ঘোষণা করা হলো, পাল্টা ট্যারিফ ঘোষণা করা হলো যে তোমার এখানে ট্যারিফ এত বেশি, আমিও পাল্টা ট্যারিফ ঘোষণা করছি এবং তোমাকে এটা নিতে হবে, ওটা নিতে হবে, একেবারে যুদ্ধাস্ত্র যা তোমার রাফাল টাফাল নেওয়া চলবে না। এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়েও আপনার তারা যেটাকে বলছে যে পোর্টেবল
পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, এই ধরনের জিনিসও তারা বিক্রি করছে ভারতের কাছে। এবং ভারতের প্রধানমন্ত্রী তিনি 56 ইঞ্চি বলেছিলেন না, তার বুকের পাটা 56 ইঞ্চি, 56 ইঞ্চির প্রধানমন্ত্রী। সেই 56 ইঞ্চির প্রধানমন্ত্রী কাদের বিরুদ্ধে? তারা হচ্ছে যে অসহায় সংখ্যালঘু মানুষ, অসহায় আমাদের দেশের অসহায় দলিত যে মানুষ, প্রান্তিক মানুষ, তাদের বিরুদ্ধে তিনি 56 ইঞ্চি, তাদের বিরুদ্ধে তিনি একের পর এক নির্যাতন, দমন, পীড়ন গোটা দেশ জুড়ে তিনি চালাচ্ছেন। আর যেখানে আমেরিকা এই ধরনের একটা কাজ করলো, তিনি তো বরঞ্চ উল্টে বলে আসলেন, তিনি নীরব পুরোটা ছিলেন না, তিনি বরঞ্চ উল্টে বলে আসলেন যে অবৈধভাবে বসবাস করার অধিকার কারুর নেই। তিনি সেই অর্থে ট্রাম্পকে সমর্থন করে আসলেন যে ঠিক আছে, তুমি গরু ছাগল সেইভাবে পাঠাও, সেইটা তো তিনি করে আসলেন। সুতরাং এর থেকে বড় দেশদ্রোহিতা আর কি হতে পারে? ঠিক ঠিক ঠিক। আমি সুমিতদার কাছে আসবো। সুমিতা, পুরো সাংবাদিক সম্মেলনটা আমরা দেখলাম। দেশে তো সাংবাদিক সম্মেলন করার সাহস পায় না, ওখানে উপায় ছিল না, ট্রাম্প নিজে বসিয়ে দিয়েছে, সাংবাদিকরা চোখা চোখা প্রশ্ন করছেন। টেলিপ্রম্পটার থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদী কিছুই বুঝতে পারলেন না, তাকালেন, তাকিয়ে তার দিকে তাকিয়ে ট্রাম্প দেখলো যে এ মুশকিলে পড়ে যাবে। গোটা মোদির প্রশ্নগুলোকে ট্রাম্প উত্তর দিতে শুরু করলেন। সেটা হচ্ছে যে বাইডেনের সঙ্গে আপনার এতদিনের যে সম্পর্ক, সেটা নিয়ে প্রশ্ন করলেন যে বাইডেনের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল। স্বাভাবিক কারণে সেখানে মোদি কিছু উত্তর না দিতে পেরে ট্রাম্প সেটাকে ম্যানেজ করার চেষ্টা করলো। শেষে হঠাৎ করে আটকে উঠলেন মোদি একটা প্রশ্ন শুনে। সেটা হচ্ছে যে, ask whether you discussed at all today the case of Gautam Adani, who's one of the wealthiest men in Asia and perceived as an ally of Prime Minister Modi. Prime Minister Modi, have you asked the president to take action on that case? भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार, हमारी संस्कृति वसुधैव कुटुंबकम की है। हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं, हर भारतीय को मैं अपना मानता हूं। दूसरी बात है, ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। অসতেরো মা অসতরে মা, সেই রকম একটা ব্যাপার আর কি। কিন্তু এখানে কিন্তু অসতেরই মা, সতের কোনো মা নয়। তিনি যেটা করলেন অত বড় একটা মেটে তিনি যেভাবে অঙ্গভঙ্গি করলেন, দো দেশ কা মুখিয়া না बैठता है, না শুনতা है, না বলতা है, এইভাবে করলেন। পুরো দুনিয়া নরেন্দ্র মোদীকে দেখলেন। এটা উত্তর? কোনো উত্তর দেওয়ার কিছু নেই আসলে। নরেন্দ্র মোদী আর কী উত্তর দেবে? আমেরিকায় গিয়ে ট্রাম্পকে পটিয়ে তার সাথে বন্ধুত্ব করে আর নরেন্দ্র মোদী কী পেলেন? আমার কাছে বক্তব্য হচ্ছে তিনি কিছুই পাননি। পেয়েছেন একটা সামরিক বিমান, হ্যাঁ, এই যে বললেন F-35, সেই বিমান যেটা তামাদি হয়ে গেছে ওদের দেশেই, বাতিল হয়ে গেছে। ঠিক, সেইটাকে কিছু টাকা পয়সা আমাদের পকেট থেকেই যাবে, যে পয়সা দিয়ে ওইগুলোকে কেনা হলো। এই তো গার্বেজ কিনলাম আমরা ওখান থেকে। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের যে শুল্ক নীতি, সেটা আমেরিকা জোর করে আমাদের পাল্টাতে বাধ্য করলো। যে আমরা যেখানে রপ্তানি বেশি করতাম আমদানির চেয়ে, অর্থাৎ আমার যে একটা ব্যালেন্স অফ ট্রেড যাকে বলে, ব্যবসায়িক একটা ভারসাম্য, সেই মানে আমদানি রপ্তানির মধ্যে একটা ভারসাম্য, সেখানে আমাদের রপ্তানিটা বেশি ছিল। ও এখন বাধ্য করলো আমাদেরকে এবং মালটাকে বেশি করে এখানে কেনার জন্য এবং রপ্তানিটা বন্ধ করার জন্য। তো সেইটা আমাদের দেশের অর্থনৈতিক স্বার্থের সম্পূর্ণ বিরোধী একটা মুভ। এবং তৃতীয় যে জিনিসটা করলেন, সেই জিনিসটাকে হচ্ছে যে আমাদের দেশের যে স্থায়ী সেনাবাহিনী রয়েছে, সেই সেনাবাহিনীকে ট্রাম্প বা ইউরোপিয়ান দেশগুলো, ট্রাম্পের চালাচামুন্ডা যে সমস্ত দেশগুলো আছে, সেই সমস্ত দেশগুলো, অর্থাৎ গাজাতে যেমন ট্রাম্প বলেছে যে ওখানের লোকজনকে তাড়িয়ে দেওয়া হবে, সেই যুদ্ধে কিন্তু ইসরায়েলের হয়ে এবং আমেরিকার হয়ে ভারতীয় সেনাবাহিনী গিয়ে ওখানে ভারতের জন্য প্রাণ দেবে না,
ওখানে গিয়ে তারা প্রাণ দেবে, আমেরিকার জন্য প্রাণ দেবে। আমেরিকার সোলজার নেই সেইখানে, আমাদের সোলজাররা গিয়ে প্রাণ দেবে। আমেরিকার সোলজাররা যুদ্ধে যেতে চায় না, বহুদিন ধরে যুদ্ধবিরোধী একটা মনোভাব ওখানে আছে সেই ভিয়েতনাম যুদ্ধের সময় থেকে। সুতরাং দরকার কি আমি আমার দেশের লোকেরকে, আমেরিকার লোকেদেরকে কেন আমি যুদ্ধে পাঠাবো? এই তো আছে আমার চাকর নরেন্দ্র মোদী। এই যে পুরো এই সমস্ত জিনিসগুলো যদি আজকে আমরা পর্যালোচনা করি, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যাবে যে মানে ভারতের পুঁজিপতিদের মুৎশুদ্ধিকরণ একদম 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 সেই জায়গাতে পৌঁছে গেল। এইটার মধ্যে দিয়েই কিন্তু ভারতীয় পুঁজি, যে মুৎশুদ্ধি পুঁজি, যেটা অনেক দিন ধরেই আমরা বলতাম, সেটা আজকে পরিষ্কার হয়ে গেল। আরও বেশি করে সে মুৎশুদ্ধিকরণের দিকে পা বাড়ালো। এইটা হচ্ছে নরেন্দ্র মোদীর কাজ এই আমেরিকা গিয়ে। এবং আত্মসম্মানের প্রশ্ন আপনি যদি দেখেন অন্যান্য দেশের কীভাবে, আপনি কলম্বিয়া, মেক্সিকোর কথা বলেছেন, পানামা, ওইটুকুনি একটা দেশ, সে কিন্তু ট্রাম্পের চোখের ওপরে চোখ রেখে কথা বলেছে। এবং সাউথ আফ্রিকা, সেই সাউথ আফ্রিকা বলেছে আমেরিকান কোনো পণ্য আমাদের দেশে ঢুকতে দেব না। এক ভয়ানক লড়াই শুরু হয়েছে। এই ট্রাম্পের বুজরুকি, সে ট্রাম্প, পুতিন, এরকম নিজেদের মধ্যে কতগুলো জিনিস নিয়ে তারা যেটা করছে, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের প্রশ্নে, ন্যাটোর প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে গেছে। কারণ ট্রাম্প যেটা করতে চাইছে সেটা করলে কিন্তু সবচেয়ে বড় বিপদে পড়বে আমেরিকাই। আমেরিকার অর্থনীতি, আমেরিকার বিদেশ নীতি, আমেরিকার সামরিক নীতি সমস্ত জায়গাতেই সরে যাবে। কারণ একটা ক্লাসিক্যাল সাম্রাজ্যবাদের যে ভূমিকাটা ছিল, ট্রাম্প যেটা করছেন সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ব্রিটিশরা আমাদের উপর রাজত্ব করেছে, লুটপাট চালিয়েছে, আমাদের উপরে অত্যাচার করেছে, আমাদের সম্পদকে নিয়ে গেছে, কিন্তু আমাদেরকে দেশ থেকে বার করে দেয়নি। এটা একটা নয়া সাম্রাজ্যবাদী কৌশল বলেই আমার মনে হচ্ছে যে গাজার লোককে তারা ওখান থেকে দেশ থেকে বার করে দেবে। না, এটা আপনি এখন বলছেন যে এটা বুমেরাং হতে পারে। আমি মেনে নিলাম যে বুমেরাং হতে পারে, কারণ স্বাধীন মানুষ, সারা পৃথিবীর স্বাধীন মানুষ এই সমস্ত দাদাগিরি বেশি দিন পছন্দ করবে না। অনেক সরকারও পছন্দ করবে না, অনেক পুঁজিপতি সরকারও, রিভোল্ট একটা হবে, পুঁজিপতি সরকারও করবে না। আসলে যে হয়েছে, এই যে ট্রাম্প যারা এসছে আজকে আমেরিকার ক্ষমতায় এসেছে, তারা কারা? তারা কিন্তু ক্লাসিক্যাল পুঁজিবাদী সিস্টেমকে রিপ্রেজেন্ট করে না। তারা হচ্ছে একদল সাইকোপ্যাথ, একদল চোর, জোচ্চোর, যৌন আক্রমণকারী, এই সমস্ত মানুষ একেবারে সাইকোপ্যাথ। ট্রাম্প তো বলছে গোল্লায় যাক তোমাদের ইকোসাস্টেনেবল ডেভেলপমেন্টের থিওরি, সবকিছুই। ক্লাইমেট ক্রাইসিস সে মানতে চাইছে না, কোনো কিছুই করতে চাইছে না। এ তো মানে সাইকোপ্যাথিক ব্যাপার। সে শুধু ক্ষমতার দর্প, এইটাই তার, আমি যা চাইবো সব করে দেবো। ক্ষমতা এবং অর্থ আজকাল খুব কমে গেছে ওদের। হ্যাঁ, আমেরিকার অর্থনীতির অবস্থা খুবই খারাপ। আমি শঙ্করের কাছে একটু আসি। শঙ্কর, এই যে যদি যেভাবে মেনে নিলেন, আমাদের প্রধানমন্ত্রী যেভাবে মেনে নিলেন যে আমেরিকার যে মানে দ্রব্যগুলো তার উপরে শুল্ক কমাবেন, যদি বলছে 7% শুল্ক, 100% শুল্ক লাগিয়ে দেবো, অর্থাৎ ওখানকার যে প্রোডাকশন কস্ট, সেই প্রোডাকশন কস্ট এবং বাজারি কস্ট মিলে যা হবে সেইটাকেই এখানে আসবে। হ্যাঁ, ইলেকট্রিক্যাল হতে পারে, যে কোনো ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালের ওপরে ওরা যদি ট্যাক্স লাগায়, আর এখানে যদি আমেরিকান দ্রব্যের ওপরে বিদেশি পণ্য ভালো হয়, এটা ভারতের মানে কাস্টমাররা সব থেকে ভালো বোঝে। বিদেশি জিনিস দেখলেই সেখানে ভিড় লেগে যায়, আমরা দেখেছি কলকাতা মার্কেটে। তো এইভাবে যদি ভারতীয় একটা মানে সেলফোন, সেই সেলফোনের থেকে আমেরিকান সেলফোন বাজারে চলে আসে, আমেরিকান সেলফোনের যদি দাম কম হয়, তাহলে তো ভারতীয় এই ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। ভারতের ব্যবসা ভারতকে এমনিতেই গুটিয়ে ফেলতে হয়েছে। যা ভারতের যা পলিসি, তাতে করে ভারতকে এমনিতেই যেটুকু ইন্ডাস্ট্রি আমাদের দেশে আছে সেটাও মোটামুটি ধ্বংসের পথে তারা নিয়ে যাচ্ছেন। নিয়ে গিয়ে তাদের ইকোনমি তারা এখন ওই রিলিজিয়াস ট্যুরিজমে নিয়ে যাচ্ছেন, যে ধর্মীয় যে ভ্রমণ আর কি, কুম্ভ মেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, চারধামে রাস্তা হচ্ছে, মানে এইটাই হবে ওদের অর্থনীতি। এই রিলিজিয়াস ট্যুরিজমটাই হবে ওদের অর্থনীতি। বাকি অর্থনীতি এমনিতেই এরা যা পলিসি নিচ্ছে তাতে এমনিতেই ধসে যাবে। এই যে ট্যারিফের ব্যাপারটাই যদি দেখুন আপনি, ট্যারিফের ক্ষেত্রে আমরা আমেরিকার ওপর যে ট্যারিফটা লাগাতাম,
সুমিতদা খুব কারেক্টলি খুব সুন্দর বলেছেন যে আমরা ওদের সাথে আমাদের যে বাণিজ্য সম্পর্ক সেখানে আমাদের রপ্তানি বেশি ছিল, আমদানি কম ছিল, মানে আমরা ট্রেড সারপ্লাসে ছিলাম। ও যেটা করলো, ও যেটা গায়ের জোরে ও এটাকে পাল্টে দিল, ও আমাদের ট্যারিফ কমাতে বাধ্য করলো এবং ওদের জিনিসকে আমাদের মার্কেটে যাতে আরও বেশি বেশি করে ঢুকতে পারে তার ব্যবস্থা করে দিল। এটা যে ভারতীয় পুঁজির মুৎসুদ্দিকরণ বা মুৎসুদ্দি পুঁজির ক্যারেক্টার এটা তো প্রমাণিত হলো, কিন্তু পাশাপাশি যেটা হলো সেটা হচ্ছে ভারতীয় ইন্ডাস্ট্রি বড় ধরনের সংকটের মধ্যে কিন্তু পড়ে গেল। একেবারে তাই। আমেরিকা ঠিকই বলছেন, ট্রাম্প ঠিকই বলছেন যে এটা হচ্ছে ওদের প্রজেক্ট, মেক আমেরিকা গ্রেট এগেন, মাগা, এটা ওদের প্রজেক্ট। আমেরিকাকে গ্রেট হতে গেলে কি করতে হবে? অন্যদেরকে ডাউন করতে হবে, অন্যদেরকে ছোট করতে হবে, তার উপর ডমিনেট করতে হবে, তবে তো আমেরিকা গ্রেট। একদম একদম। এবারে ভারত, তার মানে ভারতের ওপর তার ডমিনেশন থাকবে। এবারে নরেন্দ্র মোদী অতি চালাক, হ্যাঁ, সুতরাং মেগা আর মিগা মিলে মেগা হবে, এই তো মাগা আর মিগা মিলে মেগা হবে, এই তো তিনি বললেন। ভারত কি হলো? ভারত কি, ইন্ডিয়া কি গ্রেট হলো? কলম্বিয়া, পানামা, এই ছোট ছোট ল্যাটিন আমেরিকান বা মধ্য আমেরিকার যে দেশগুলো, তারা বলছে আমি আমার বিমান পাঠিয়ে নিয়ে আসবো, ও গ্রেট তো, সেই সাহস তো দেখিয়েছে। আমরা এত বড় দেশ, আমাদের এত প্রাচীন ইতিহাস, আমরা এত বড় একটা জনপদ, এত দীর্ঘদিনের, আমাদের সেই সাহসটুকু আমাদের এরা দেখাতে পারলেন না। এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় কি বলা যায়, বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে? মানে রাষ্ট্র ওত নেওয়ার সময় পানামাকে হুঙ্কার দিয়েছিল, সেই পানামা দেখিয়ে দিল যে আমি তোমার হুঙ্কারের কাছে মাথা নত করতে চাই না। ঠিক, করবো না। পৃথিবীর কোনো দেশই আজকে আর সেই আমেরিকার চোখ রাঙানিকে মানতে চাইছে না, কারণ সময়টা পাল্টে গেছে। এটা তো 60-এর দশক নয় যে আমি ভিয়েতনামে গিয়ে বোমা ফেললাম, ও করলাম, সেখানেও মার খেয়েছে। কিন্তু এখন ছোট ছোট দেশকেও একটা হুমকি দিলেও এই সাইকোপ্যাথরা এরকম হুমকি দেবে, কিন্তু সেই ছোট ছোট দেশগুলোও কিন্তু মানতে চাইবে না। ঠিক ঠিক। আজকে আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, আমাদের প্রধানমন্ত্রী যিনি নিজেকে বিশ্বগুরু বলে মনে করেন, তিনি আজকে বিশ্বভৃত্যে পরিণত হলো। হ্যাঁ, যাওয়ার আগে অদ্ভুত ব্যাপার আমরা দেখলাম শঙ্কর, যাওয়ার আগে আমেরিকান ওই ডুবকি লাগালেন ইয়েতে, ওখানে আমেরিকান ট্রাউজার, আমেরিকান ওই ট্র্যাকস্যুট, মানে যেটা ওই আমাদের ট্রাম্প সাহেব আগে পড়তেন, লাল একটা ইয়ে পড়তেন, সেই রকম বুঝল। আমি ট্রাম্পের বড় বন্ধু, যাওয়ার আগে ডুবকি লাগিয়ে গেলেন ওখানে, ট্রাম্প পরিয়ে দিল হাতে পায়ে বেড়ি। ট্রাম্প বড় মিয়াকে তো ছাড়ুন, ছোট মিয়া এখন সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে, নির্দ্বিধায় তিনি একজন বড় মানে টেকনিশিয়ান, অ্যালন মাস্ক। তার ছেলে মেয়েদের জন্যে আমাদের মোদি সাহেব আগে বাইডেনের স্ত্রীর জন্যে ডায়মন্ড, এবার ওদের জন্যে গিফট নিয়ে গেছেন, গিয়ে তাদের খাইয়ে দাইয়ে যখন কথা বলছেন, তখন অ্যালন মাস্ক বলছে যে আমেরিকান গুডসের তোমার দেশে যদি কেনা বেচা না করো এবং তার উপরে শুল্ক মুক্ত না করো, তাহলে তোমাদের যে ইলেকটোরাল রোলে আমরা যে টাকা বরাদ্দ করি সেই বরাদ্দ টাকা কাট করে দেব। কত বড় ভয়ঙ্কর কথা জানিয়ে দিলেন। আমেরিকা বুঝিয়ে দিলেন ভারত সার্বভৌম দেশ নয়, ভারতের বাইরে ভারতের নির্বাচন প্রক্রিয়া কন্ট্রোল করছে আমেরিকা, এবং সেটা জানিয়ে দিলেন ছোট মিয়া অ্যালন মাস্ক। তো একে কি বলবেন? আপনি এলন মাস্ককে ছোট মিয়া বলছেন, ট্রাম্পকে বড় মিয়া বলছেন, আমি কিন্তু উল্টো দেখছি। আমি দেখছি এলন মাস্কই আসল বড় মিয়া। সে কিন্তু কন্ট্রোল করছে ট্রাম্পকে, সেই যেমন সে বলেছে ভারতবর্ষের ইলেকশন কন্ট্রোল করব, একদম আমেরিকার এই যে ইলেকশন হলো, যেই ইলেকশনে ট্রাম্প জিতে এলো আরেকবার, সেই ইলেকশনটা কিন্তু পুরোপুরি কন্ট্রোল করেছে এই এলন মাস্কই। আজকে কিন্তু বারে মিয়া ওই সারা পৃথিবীটাকে নিজের দুনিয়াদারি করবে, এই প্রতিজ্ঞা নিয়েছে। এই যে আপনি বলছেন যে নরেন্দ্র মোদী গেল, এলন মাস্কের স্ত্রী আর তার 2 পুত্রকন্যা একেবারে বাচ্চা, তাদেরকে নিয়ে একটা কোনো ডিপ্লোম্যাটিক মিটিং, এই ছবি দেখে তো আমি আঁতকে উঠেছি। এটা একটা কোনো
মানে দু দেশের মধ্যে একটা ডিপ্লোম্যাটিক মিটিং হচ্ছে, ভারতের বড় বড় অফিসাররা তারা একদম সব তারা বসে আছে একদিকে, আরেকদিকে দুটো বাচ্চা ছেলেমেয়েরা খেলাধুলা করছে। হ্যাঁ, তারা কি হচ্ছে কিছুই জানে না। পরিষ্কার অর্থে ভারতের প্রধানমন্ত্রীকে ওই বালখিল্য পর্যায়ে নামিয়ে দিয়েছে এলন মাস্ক। তাদেরকে এটাতে প্রমাণ করে দিয়েছে যে তুমি আমাদের চাকর, আমার বাচ্চার দেখাশোনা করবে তুমি, তার থেকে আমি আমার বাচ্চাকে খাওয়াও, ঠিক এইভাবেই খুশি করো। এই জায়গাটাতে নিয়ে গেছে। এটার থেকে মানে কি বলবো, আমার তো রাগ হচ্ছে, লজ্জাও হচ্ছে। লজ্জাটা সবচেয়ে বেশি যে আমি ভারতীয় এবং ভারতীয়দের কাছ থেকে সে ধরনের প্রতিবাদ কিন্তু উঠে আসছে না। সেটাই সবচেয়ে আশ্চর্য। ভারতবর্ষের দেশের যে দলগুলো রয়েছে, সেই দলগুলো, রাজনৈতিক দলগুলো, তারাও সেভাবে প্রতিবাদ করে ওঠেনি এখনো পর্যন্ত, বা রাস্তায় নামেনি। এইগুলোর প্রতিবাদে তো একেবারে রাস্তায় নামা উচিত দৈনন্দিনই। যে আমাকে অপমান করা হয়েছে, যখন আমার দেশকে অপমান করা হচ্ছে, আমার দেশবাসীকে অপমান করা হচ্ছে, যে হাতে শিকল বেঁধে পায়ে শিকল বেঁধে হাতে হাতকড়া পরিয়ে তাদেরকে 17 ঘন্টা প্লেন জার্নি, বাথরুমে পর্যন্ত উঠে যেতে পারছে না, একটাই বাথরুম, এবং সেই রকম মানুষ ধরে ওইভাবে নিয়ে এসে পাঠাচ্ছে। কলম্বিয়া কি বলেছে? কলম্বিয়া বলেছে তুমি ওভাবে পাঠালে আমি নেব না, তোমাদের প্লেনকেই আমি এখানে ঢুকতে দেবো না। আমি আমার প্লেন নিয়ে তুমি ওদেরকে অবৈধ বলছো, আমি আমার প্লেনকে ওকে সম্মানের সাথে ফিরিয়ে আনবো। সে আমার দেশবাসী, সেই জন্য তাকে আমি প্রকৃত মর্যাদা দেব। নরেন্দ্র মোদীর এই কথা বলা একজন মহিলা প্রেসিডেন্ট কলম্বিয়ার, হ্যাঁ, ক্লাউডিয়া শেনবম, তিনি এই কাজটা করছেন। আর আমরা এই কথা, নরেন্দ্র মোদী 56 ইঞ্চি, তিনি এইসব করতে পারছেন না, একে একটা প্রতিবাদ করতে পারছেন না। এবং ট্রাম্পের মানে এবং এলন মাস্কের কিছুটা পাওয়ার জন্য তাদের কাছে গিয়ে তিনি হাঁটু গেড়ে বসে একেবারে বালকের পর্যায়ে নেমে এসেছে। আমি সব থেকে গুরুত্ব দিচ্ছি এখানেই শঙ্কর, যে ভারতের নির্বাচন পদ্ধতি হচ্ছে ভারতের গণতন্ত্রের অন্যতম সব থেকে বড় জায়গা, যেখানে ভারতের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, গণতন্ত্র রক্ষা হয় এবং ভারতের সার্বভৌমত্ব রক্ষা হয়। সেই সার্বভৌমত্বের মধ্যে সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকে বসিয়ে রেখে বলছে যে ইলেকটোরাল যে রোল রয়েছে আমরা প্লে করি, সেটা আমরা কন্ট্রোল করি, আমরা সেখানে কিন্তু কাট করে দেব। কোনো কথাই বললেন না আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী। সব থেকে আরও বড় বিষয় দেখুন, এই যে তথ্যটা যে ভারতবর্ষের যে ইলেকশন যে প্রসেস, সেখানে আমেরিকার টাকা আসে, এই যে তথ্যটা খাটে, আজ পর্যন্ত এই তথ্যটা কোনো গদি মিডিয়া তুলে ধরেনি মানুষের কাছে। আমরা কি জানতাম এই তথ্যটা? না, কেউ জানতো না। তো এই তথ্যটা এখানে প্রকাশিত হবে, একটা দেশের নির্বাচনের পুরো পরিবর্তন করে আর একটা দেশ, এবং সে সেখানে পুতুল নাচাচ্ছে। সে সেখান থেকে পুতুল নাচাচ্ছে টাকা সে দিচ্ছে। আর আমাদের দেশের নীতি নির্ধারকরা যারা এত বড় বড় কথা বলেন যে আমার দেশ হচ্ছে মানে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ইত্যাদি অনেক কথাটা তো তারা বলেন, কিন্তু তারা এতটুকু তাদের লজ্জাবোধ হলো না, সেটা হচ্ছে যে তাদের টাকায় আপনি নির্বাচন করছেন, তাদের যুদ্ধাস্ত্র নিয়ে আপনার যত দাদাগিরি। সুমিতদা বলছিলেন যে যখন মোগল দরবারে বিদেশিরা যখন আসছে, ইউরোপিয়ান কলোনিয়ালিস্টরা, তারা এসে এখানে উপঢৌকন নিয়ে আসছে, সেটা সময় ছিল 1600 সাল বা 1680 বা সেখানে তারা আসতো এখানে উপঢৌকন নিয়ে। আর এখানকার রাজা বাদশাদের কিন্তু সেই সময় ওই কলোনিয়ালিস্টদের যে প্রোডাক্ট সেটা পছন্দ হতো না, কিছু পশমের দ্রব্য ছাড়া বাকি কিছু পছন্দ হতো না। ভারত সেই সময় ইন্ডাস্ট্রিয়াল গুডস এত উপরে ছিল, পছন্দ হতো না, আর তারা সেখানে নিয়ে আসতো। আর আজকে আমাদের এখানের প্রধানমন্ত্রী আমেরিকায় যাচ্ছেন হচ্ছে উপঢৌকন নিয়ে, আত্মসম্মান মর্যাদা সব কিছু বিসর্জন দিয়েছেন, এবং ভারতবর্ষের নির্বাচনী যে প্রসেস, নির্বাচনী যে প্রক্রিয়া, সেটাও যে আজকে মাস্ক এবং ট্রাম্পের দ্বারা নিয়ন্ত্রিত, সেটা প্রকাশ হয়ে পড়েছে। অদ্ভুত ব্যাপার সুমিতদা, এই ভারত যখন যখন তার স্বাধীনতা হারিয়েছে তখনই দেখা গেছে এরকম ব্রাহ্মণ্যবাদীদের এক একটা ভূমিকা। আপনি জানেন মুঘলরা ভারতে আক্রমণ করতে চায়নি, এখানে তাদের ডেকে নিয়ে আসা হয়েছে,
যারা 1200-1300 থেকে আক্রমণ করেছে, 712 থেকে একেবারে পলাশী যুদ্ধ পর্যন্ত ভারত গোলামির শৃঙ্খল ভেঙেছে আমাদের মানুষেরা যুদ্ধ করে। এই নরেন্দ্র দামোদর দাস মোদী যেটা প্রকাশ্যে স্বাক্ষর রাখলো, সেটাকে তো ভারতকে বিক্রি করে দেওয়া, ভারতের সার্বভৌমত্ব স্বাধীন সত্তাকে সম্পূর্ণ রকমের বিসর্জন দেওয়ার আর একটা প্রক্রিয়া, তাই কি মনে হয় না? একদমই তাই। এটা তো মানে প্রথমেই আমি বলেছিলাম যে এটা ভারতের সার্বভৌমত্বকে পুরো আক্রমণ চালানো হয়েছে, এবং এটা একটা নতুন কায়দা। কালকে যদি এসে ট্রাম্প বলে বা এলন মাস্ক বলে যে ভারতবাসীকে ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হবে, যেরকম গাজাতে বলছে, আমাদের সেটা মেনে নিতে হবে। আজকে তো আমাদের মেনে নিতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তিনি আপত্তি করবেন না, তিনি বলবেন যে হ্যাঁ, ভারতবর্ষে অবৈধভাবে রয়েছে অভিবাসী, তিনি খেলনা কিনে নিয়ে যাবেন, হ্যাঁ, যে আমি এখানে হাউসিং করব, এ করব, সে করব, সুতরাং ভারতবাসীকে সব জায়গায় ছড়িয়ে দাও, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দাও, যেখানে পারে চলে যাক। এবং এই ভয়ঙ্কর যে ভবিষ্যতের কথা, মানে যদি নরেন্দ্র মোদী টিকে থাকে তাহলে যে কোথায় আমরা যাচ্ছি সেই কথাটা কিন্তু ভাবলে কিন্তু রাত্রির ঘুম চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেশের মানুষ হয়তো এখনও কুম্ভ মেলার সেই একটা ব্যাপারে রেশ কাটিয়ে উঠতে পারেনি। বিশেষ করে আবার কুম্ভ মেলাতেই যখন দেখা যাচ্ছে যে একের পর এক মানুষ পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে, তবুও ভিড়, তবুও সেই একই মানে সম্পূর্ণ অব্যবস্থা, তার মধ্যেও ভিড়। এইরকম একটা পরিস্থিতিতে মানুষের মানে আসলে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে মানুষ আজকে যে বিশ্বাস ছাড়া তার কিছু আর আঁকড়ে ধরার কিছু নেই। রাজনৈতিক দলগুলোর মানে একেবারেই নৈতিক দিক থেকে তারা একেবারে সম্পূর্ণ অধঃপতন হয়ে গেছে। তারা আর কথা বলতে পারছে না, তাদের কারোর উপরেই মানুষের আস্থা নেই, বিশ্বাস নেই। সুতরাং সে একটা কিছুতে আঁকড়ে ধরে আছে। সেইখান থেকে সে বেরোবার পথটা কি, সেটা আমাদেরই ভাবতে হবে। আমাদের নিশ্চয়ই মানে গভীর চিন্তা করতে হবে, গভীর অধ্যয়ন করতে হবে, ভারতবর্ষের সমাজকে বুঝতে হবে, বুঝে এই পথটা কি হতে পারে সেটা নিয়ে আমাদের নিশ্চয়ই কিভাবে সেই পথটা মানুষ দেখবে সেই কথা ভাবতে হবে। নাহলে এর থেকে কিন্তু একটা ভয়ানক জায়গায় আমরা চলে যাচ্ছি সবাই। শঙ্কর, এই সুমিতদা যেটা বললেন যে এই জায়গাটাকেই কিন্তু ধরেছে আরএসএস, যে ধর্মীয় আফিং দিয়ে, ধর্মীয় আবেগ দিয়ে মানুষগুলোকে একটা জায়গায় বেঁধে রেখে দাও, সেটা হচ্ছে মোক্ষ লাভ। ডুবকি লাগাতে পারলেই মোক্ষ লাভ হবে। এবং এইবার হচ্ছে 144 বছর পরে এমন একটা সুযোগ এসেছে, তুমি ডুবকি লাগালেই তোমার মোক্ষ লাভ হবে, এই সুযোগ আর পাওয়া যাবে না। আমরা দেখছি সেইভাবে রাজনীতিতে যারা বিরোধী শক্তি, তারাও তেমন কোনো সোচ্চার মানে আওয়াজ তুলতে পারছে না। বিরোধী দলগুলোর তো কোনো পাল্টা যে পলিসি আছে, নীতি আছে, এমন তো নয়। পাল্টা কোনো ন্যারেটিভ কী করে থাকবে? কারণ তার তো পাল্টা কিছু বলারই নেই। পাল্টা আপনাকে একটা যেমন ও বলছে সেটা হচ্ছে যে তুমি যদি কুম্ভতে গিয়ে তুমি যদি স্নান করো তাহলে তোমার মোক্ষ লাভ হবে, পুণ্য হবে, এই একটা বলে তারা মানুষকে সারা ভারতবর্ষ থেকে এই পরিমাণ একটা মানুষকে তারা মবিলাইজ করলো, কোটি কোটি লোককে মবিলাইজ করলো। বিরোধী দলগুলোর তো কোনো বক্তব্য নেই, তার তো কিছু বলার নেই, কারণ তারাও তো কখনো না কখনো সুযোগ মতো তারাও না কখনো কখনো এই ধর্মের যে অস্ত্র সেটাকে ব্যবহার করেছে। এবং তারাও এ ব্যাপারটা জানে, সেটা হচ্ছে আগামী দিনে যদি তারা ক্ষমতায় আসে বা যেখানে যে রাজ্যে তারা ক্ষমতায় আছে সেখানেও তারা তাদের মতো করে কিন্তু এই ধর্মের অস্ত্রটাকে কিন্তু নিজেদের ফেভারে, নিজেদের সুবিধার্থে তারা ব্যবহার করে এবং করছে। সুতরাং তারা কিভাবে আজকে একটা খুব স্পষ্ট মানে পজিশন নেবে, স্পষ্ট অবস্থান নেবে যে না তুমি এইভাবে মানুষ, এটা তো একটা মৃত্যুযজ্ঞ চলছে একেবারে। হ্যাঁ, একেবারে কুম্ভ মেলা মানে মৃত্যু মেলা চলছে। আপনি দেখুন আগুন লাগছে পায়ের পিষ্ট নয়, যেখানে মানে কুম্ভ স্নান করছে, শাহী স্নান করা হয় সঙ্গম, সেই জায়গাটাতে কিন্তু আজকের কাগজে দেখছি যে মানে ব্যাকটেরিয়া ছড়িয়ে গেছে, তাতে আমরা বহু মানুষের মৃত্যু হতে পারে। মানুষকে নিয়ে তামাশা চলছে। বিরোধী দলগুলোর কিছু বলার নেই, বিরোধী দলগুলোর পাল্টা কোনো ন্যারেটিভ নেই, পাল্টা কোনো বক্তব্য নেই। বাবা সাহেব আম্বেদকরের একটা বক্তব্য ছিল
বক্তব্য ছিল সেটা হচ্ছে যে এইভাবে কিছু হয় না, হ্যাঁ, গঙ্গায় স্নান করে, হ্যাঁ, আর মন্ত্র উচ্চারণ করে পুরোহিত ডেকে এভাবে কিছু হয় না। তিনি পরিষ্কারই বলেছিলেন যে মানে যদি শূদ্র জনগণ পাওয়ার, হ্যাঁ, টেম্পল অফ পাওয়ার, ইয়েস, এই জায়গাটায় যাচ্ছেন। প্রথমে টেম্পলের ছিল, কারণ আমার মন্দিরে ঢোকার ছিল, পাল্টা ন্যারেটিভ ছিল, আমাকে ঢুকতে দিতে হবে। 30-35-এর পর থেকে এসে তিনি বলছেন যে ঠিক এই কথাটা, যে ক্ষমতার মন্দির দখল করতে হবে, হ্যাঁ, তা না হলে এটা হবে না। আজকে বিরোধী দলগুলোর কোনো বক্তব্য আছে যে সাধারণ মানুষের হাতে ক্ষমতা কি করে তুলে দিতে পারি, সাধারণ বহুজন মানুষ, দলিত মানুষ, চণ্ডাল মানুষ, তাদের হাতে কি করে ক্ষমতা তুলে দিতে পারি, সেরকম কোনো ন্যারেটিভ কি তাদের আছে যে তারা গলা উঁচিয়ে এই কথাটা বলবে? ভারতবর্ষের মানুষ শ্রমদাস আর দৈবদাস ছাড়া কিছু নয়। এরা শ্রমদাস এবং দৈবদাস। ফলে অ্যালন মাস্ক কিংবা ওদের যে ট্রাম্পের যে সমস্ত রয়েছে আর কি ইন্ডাস্ট্রি ইত্যাদি, তার জন্য প্রচুর শ্রমদাসের দরকার। সেটার মানে ম্যাক্সিমাম শ্রমদাস দিতে পারে ভারতবর্ষ। এই কারণেই কি নরেন্দ্র দামোদর দাস মোদী মনে করেছে যে ভারতবর্ষ এই দাস বিক্রির একটা বড় বাজার আছে, সেই জন্য তিনি ভারতবর্ষকে আছে। এক সময় ব্রিটিশরাও যখন এসছিল, তারাও যাকে আমরা বলি ইনডেনচার্ড লেবার, আজকে মানে মরিশাস বা অন্যান্য যেমন ধরুন বিখ্যাত সাহিত্যিক নয়পল, তিনিও এরকম বিহার থেকে তার পরিবারকে শ্রমদাস হিসেবে এই ওয়েস্ট ইন্ডিজ বা ক্যারিবিয়ান অঞ্চলে বিভিন্ন দেশে বিভিন্ন দ্বীপ জায়গাগুলো দেশগুলো সেইখানে পাঠানো হয়েছিল এবং আফ্রিকাতেও পাঠানো হয়েছিল। আফ্রিকাতে ভারতীয় শ্রমিকরা সেখানে গিয়ে এই যে রেল লাইন তৈরি করা। আপনি বললেন যে গাজা দখল হবে, তো শ্রমদাস মানে হচ্ছে ওই মিলিটারি এবং একেবারে মিলিটারি, সুতরাং শ্রমদাস ভারতে রয়েছে। এবং শ্রমের দাস তৈরি করা এইটা ছিল সাম্রাজ্যবাদীদের একটা চিরকালীন নীতি, মানে একটা চিরকালীন নিয়ম, যে আমি এখান থেকে আমার দাসদের, আমি ওদেরকে আমার জিনিস বিক্রি করব। ভারতবর্ষের যে মানে অতি সূক্ষ্ম রেশমের যে কাপড় জামা ইত্যাদি, সেগুলোকে আমরা বন্ধ করে দেবো এবং আমাদের ম্যানচেস্টারে অত্যন্ত ক্রুড কিন্তু বিলিতি ছাপ মারা সেই জিনিসগুলো আমরা, কাপড় চোপড়গুলো আমরা এখানে বিক্রি করি। আমাদের কটন মিলগুলো বন্ধ হয়ে গেল, আমাদের শ্রমদাসরা। আর ব্যাপকভাবে যখন আমাদের দেশের কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তখন ব্যাপকভাবে কিন্তু বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে। এবং তখন যে কোনো মানুষের কাছে গিয়ে আপনি একটা মানে গাজর ঝুলিয়ে দেবেন যে তুমি চলো ওইখানে চলো, তোমার কাছে অনেক কাজ আছে, এবং সে চলে যাবে। এই যারা গেছে, যাদেরকে ফেরত পাঠাচ্ছে অবৈধভাবে, তারা কলম্বিয়া, মেক্সিকোর জঙ্গলের মধ্যে দিয়ে যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, সেইগুলো পড়লে চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। সেইভাবে কেন গেল তারা? এই যে আমেরিকা ইজ এ গ্রেট কান্ট্রি, আমেরিকা গ্রেট এগেইন, এটার কথাটার পেছনেও কিন্তু ওই হচ্ছে যে আমেরিকা একটা স্বর্গ রাজ্য, তুমি গেলেই চাকরি পাবে, তুমি আমার চাকরি পাবে, তোমার ছেলে মেয়ে, তোমার বউ, স্ত্রী, ফ্যামিলি, বাবা মা সবাই দেশে যারা রয়ে গেছে তাদেরকে দুদিন পরে নিয়ে যাবে একদিন সেই স্বর্গরাজ্যে। এই স্বর্গরাজ্যটা তুমি তৈরি করেছো মানুষের মনের মধ্যে দিয়ে, এবং এইটাই হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেইন। তুমি কিচ্ছু করতে পারো, এখানে তুমি কিচ্ছু করতে পারো না। ঠিক ঠিক ঠিক। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা শুনলেন তিনি সার্বভৌমত্ব নষ্ট করছেন, তিনি এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন, তিনি অত্যন্ত সুচতুর একটা ব্যবসায়ী, যে ব্যবসা সারা পৃথিবী জুড়ে তার বন্ধুরা, তিনি বলছেন মাই ফ্রেন্ড। তো স্বাভাবিক কারণে দুনিয়া জুড়ে এই দাস ব্যবসা সে জীবন এখন পাল্টে গেছে। শ্রমদাস আগে শ্রমের সঙ্গে যুক্ত ছিল, এখন মিলিটারিদের সঙ্গে যুক্ত হয়েছে। এর একটা সাংঘাতিক বরাত নিয়ে ফিরে এলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী।